সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রান্তিক কৃষকরা কিভাবে নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা দেখাবো মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন কৃষকের ফসলের মাঠ, তারা কিভাবে অর্গানিক বা নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করে। চলুন। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল হল মানিকগঞ্জ সদর উপজেলা। এখানকার মাটি মূলত নদীবাহিত পলিমাটি। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত ধলেশ্বরী ও কালীগঙ্গা নদী আশেপাশের জমিকে উর্বর করে দিয়েছে। ফলে ধানসহ সকল ধরনের সবজি ও ফল ফসল উৎপাদন হচ্ছে সহজেই। গাজর এই মানিকগঞ্জ জেলার অন্যতম ফসল। এখানকার বেশিরভাগ জমিতে গাজর আর ভুট্টার চাষ লক্ষ্য করা যায়। গাজরের চাষে যে আধুনিকতা এসেছে তা প্রয়োগ করে বেশ ভালো ফসলও পাচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার মাছুরা গ্রামের কৃষক মনোয়ার হোসেন। গাজর চাষ করেছেন প্রাকৃতিক উপায়ে, ফলনও হয়েছে ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনারা দেখতে পাচ্ছি আপনি এখানে একটা গাজর ক্ষেত করেছেন। জি জি জি। তো গাজর ক্ষেত কেন করলেন? গাজর খেতে আপনার লাভ হয় এর জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনার যে গাজর কিভাবে শুরু করলেন এই ক্ষেত্রে? জি, প্রথমে আমি যে জৈব সারগুলো আছে আমাদের বাড়িতে যে সারগুলো তৈরি করি, হ্যাঁ, গরুর গোবর আছে এবং আমরা যে আমাদের যে কিছু সার আছে ওনারা বলছে আমরা দুইয়ের সরা যে কিছু ময়লা আছে ওইটা আমরা একটা গর্তের ভিতরে রাখি, ওই সারটাই সার আমি এখানে দিছি আর কি। আচ্ছা, নিরাপদভাবে যদি চাষাবাদ করতে হয় সেক্ষেত্রে আপনি কি কি ব্যবহার করতে হয় জমিতে? এখানে নিরাপদ চাষাবাদ করলে আপনার এই যেমন আমি গাজরে বলছি, প্রথমে আমি জৈব সার দিছি এবং জৈব সারের কারণে দেখেন যে আপনার যে আমার জমিটা আছে অনেক সুন্দর। এখানে কিন্তু অন্য ভালো কীটনাশক লাগে নাই। এই বছর আবহাওয়া অনেক ভালো ছিল। এই দেখতে পাচ্ছেন যে আমার গাজরের যে খুব সুন্দর হয়েছে। এখানে আমি প্রায় নিরাপদ বলতে পারেন। মনোহর ভাই, আপনি এই যে গাজরের পাশাপাশি আপনি অন্য অন্য কোনো সাথী ফসল চাষাবাদ করেছেন? জি জি জি, আমি এই যে দেখতে পারতেছেন আমি এর গাজরের পাশাপাশি পেঁপে করেছি। আমাদের মানিকগঞ্জের শাহী জাতের অনেক ভালো জাত, এটা করেছি স্যার আমি। নিরাপদভাবে বা এই যে আপনি যে চাষাবাদ করছেন এই চাষাবাদ ক্ষেত্রে এখানকার যে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তারা আপনাকে কোনো ধরনের সহযোগিতা করেছেন? আমি যে গাজরটা বুনেছি চাষ থেকে এবং কিভাবে জৈব সার ব্যবহার করলে নিরাপদ সবজি, আমার একটা ট্রেনিং করে উপজেলায় ওনারা মাঝে মাঝে নিয়ে করে এবং আমাদের এলাকায় আসে। যেমন ওই আপনি জৈব সারটা ওনারা বেশি দিতে বলে। আর আমাদের যে আমাদের ব্লকের যে জেসমিন যে নাপা আছে উনি খুব ভালো মানুষ এবং আমাদের যে তাইপুর স্যার উনি আর কি সদর আছে স্যার, উনি আসে মাঝে মাঝে আসে আমাদের যতটুকু সম্ভব মানে যারা কৃষক আছে আমাদের এলাকায় ওনারা স্যার এই পরামর্শ দেয়। কৃষি ও কৃষক এক দেহে দুটি প্রাণ। কৃষকের পাশে সার্বক্ষণিক থেকে সাহায্য ও পরামর্শের হাত বাড়িয়ে দিয়ে দেশে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য ও ফল ফসল উৎপাদনে কাজ করে যাচ্ছে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ। তারা কৃষকদের উন্নত জাত জৈব বালাই ও জৈব সারের মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছে। আমার ব্লকে আগে হলো রাসায়নিক সার ব্যবহার করতো, সেজন্য এখানে সবজির মানগত মান ভালো ছিল না এবং ওইটার পরিবর্তে এখন আমরা কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের পরামর্শের মাধ্যমে জৈব সার ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে বিভিন্ন পরামর্শের জন্য আমাদের উপজেলা কৃষি অফিস পর্যন্ত নিয়ে যাচ্ছি তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং সেটার উদ্বুদ্ধ হয়ে আমার এই কৃষক মানোয়ার সাহেব এবার গাজর চাষ করেছে এবারই প্রথম আমার ব্লকে এবং এটা সম্পূর্ণ জৈব সার এবং জৈব বালাইনাশক দিয়ে এটা করা। কৃষকের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকছে। ধনেপাতা একটি সুগন্ধিযুক্ত সবজি ও মশলা জাতীয় ফসল। এটি সাধারণত রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ধনেপাতার নানা রকম গুণ রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাংলাদেশের কৃষিতে এটি একটি জরুরি ফসল। দেশে বিভিন্ন ধরনের ধনেপাতার বীজ উদ্ভাবন হয়েছে।
তবে দেশি ধনেপাতার সুগন্ধই আলাদা। মানিকগঞ্জের বার্তা গ্রামের এক কৃষক তার জমিতে ধনেপাতা চাষ করেছেন প্রাকৃতিক উপায়ে, আর সাথী ফসল হিসেবে করেছেন পেঁপে চাষ। এই ধনিয়া ক্ষেত কেন করলেন? ধনিয়া ক্ষেত করলাম, সবাই মনে করেন যে আপনার অনেক ধরনের সবজি চাষ করে, তো ওই হিসেবে আমি ধনিয়া চাষ করলাম। হইলো যে সবাই তো আপনার অন্য অন্য ফসল হয়তো বা সবজি চাষ করে, তো ওই হিসেবে আমি ধনিয়া চাষ করলাম। যে ধনিয়াটা একটা খুব সুন্দর একটা আপনার সবজি, ওই হিসেবে দেখা গেলো যে সবাই এই ধনিয়াটা পছন্দ করে, কিন্তু চাষাবাদ খুব কম করে, তো ওই হিসেবে আমি এই ধনিয়াটা চাষ করছি আর কি। ধনিয়া পাতা যখন আপনি চাষ করলেন তখন কি পদ্ধতি অবলম্বন করছিলেন? এইখানে মানে জৈব সারটাই আমি বেশি প্রয়োগ করছি আর কি। জৈব সার দিছি আর চাষ দিছি ভালো, তারপরে আমি দানা ছিটিয়ে দিছি। এই পাশাপাশি ওই দেখা গেলো যে পেঁপে একই সারে একই চাষে পেঁপেটাও আমার চাষ হয়ে গেল, ওই হিসাবে আমি পেঁপে চাষ করলাম। এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা আসতে পারে, হ্যাঁ? জি, জি, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেছেন? তো ওই ক্ষেত্রে আমি যে এমনি জৈব সারগুলা যে আছে ওগুলো আমি ব্যবহার করেছি, তাছাড়া এমনি কোনো কীটনাশক আমি এখানে ব্যবহার করিনি। পেঁপে অত্যন্ত উপকারী একটি সবজি বা ফল। এটি কাঁচা রান্না করে খাওয়া যায়, আবার পাকলেও খাওয়া যায়। পেঁপেতে রয়েছে শরীরের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা। একসময় গ্রামের বাড়ির আঙিনায় পেঁপে গাছ লাগানো হতো, এখন বাণিজ্যিকভাবে পেঁপে চাষ হচ্ছে ফসলি জমিতে। প্রাকৃতিক উপায়ে পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মানিকগঞ্জ জেলার বার্তা গ্রামের তরুণ কৃষক খোরশেদ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা পেঁপে বাগান করছেন, তো পেঁপে বাগান কেন করলেন? পেঁপে বাগান করছি, আমি আগে অন্যান্য ফসল করতাম, তো সব ফসলে তো আর সমতুল্য লাভ হয় না। এটা যেমন ওজনে ভারী, কেজিতে বেশি দামে বিক্রি করা যায়, এমনকি এটা পাকলে পরে ফল হিসেবে ব্যবহার করা যায়। তো এটার চাহিদা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ভালো, এমনকি এটা বাইরের রাষ্ট্রেও সরকার যদি চায় এক্সপোর্ট করতে পারে। তো সেই তুলনায় আমার পছন্দের তালিকা এটাই চলে আসলো। আপনি এখানে যখন চারা লাগালেন তো প্রথম দিকে আপনি এখানে কিভাবে শুরু করছিলেন? এটা আমরা মাটিটাকে একদম মিহিন করে ফেলতে হয় এখানকার, কারণ আমাদের এলাকার মাটি তো অনেক ভালো মাটি, মানিকগঞ্জের মাটি দোআঁশলা মাটি, তো মাটিটাকে ভালোভাবে চাষ করার পরে এখানে চারা রোপণের আগে ভালো একটা জৈব সার, যেটাকে আমরা বাড়িতেও বানাই, দোকানেও পাওয়া যায়, তারপরে যে ছাইটাই আছে রান্না করে যে বাড়ির, ওটাই ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহার করি। তো এই সমস্ত কিছু মিলে মাটিটাকে অনেক ভালোভাবে তৈরি করে নিতে হয়, বেডশিট তৈরি করে নিতে হয়। তারপরে এটা পেঁপের চারাও রোপণ করি, অনেক সময় দানাও রোপণ করা যায়। তখন তো ফসলটা খালি থাকলে পাশাপাশি অন্য একটা ফসলও দেওয়া যায় ভিতরে। যখন এখানে লাগালেন তখন তো গাছ হলো, হওয়ার পরে যে বিভিন্ন ধরনের পোকামাকড় আপনার এখানে আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে আপনি কী ধরনের ব্যবস্থা নিয়েছিলেন? আমাদের যে ব্লকের যে থাকে কৃষি অফিসার, তাদেরকে আমরা অবগত করি, তারা সেখানে ভিজিট করে, দেখে তারা যে কোনো একটা বালাইনাশক দিলে পরে আমরা সেটা প্রয়োগ করি। আদারওয়াইজ আমরা বাইরে থেকে এটা যে মন করে একটা চাইলাম দিলাম, সেটা আমরা করি না। এখন তো এখানে অনেক পেঁপে গাছ দেখছে এবং অনেক ফলন হয়েছে, সেটা বিক্রি করে আপনি কীরকম লাভবান হলেন? আলহামদুলিল্লাহ, আমরা যে টাকাটা খরচ করছিলাম আমাদের এটা প্রথম হারভেস্টে চলে আসছে, এরপরে যারা 6-7 বার হারভেস্ট করছি ওইটা আমাদের সংসার চলতেছে বা অন্য অন্য কাজকর্ম করতেছি, ফ্যামিলি চালাইতেছি আমরা লাভের পরে। তাছাড়া এখনও যে বাগানে যা আছে আনুমানিক আলহামদুলিল্লাহ 2 লক্ষ টাকা আরও বিক্রি করতে পারবো। তরুণ প্রজন্ম যারা আপনার এলাকায় যারা আছেন, তারা যদি আপনার এই ধরনের চাষাবাদ করতে আসতে চান, সেক্ষেত্রে আপনার পরামর্শ কী? আমাদের তরুণরা কৃষিতে চলে আসলে আমাদের বেকারত্বটা দূর হবে, তো আমরা চাই বেকারত্বটা দূর হোক। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদে উৎসাহী করতে সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ। বিশেষ করে এলাকার কৃষকদের রাসায়নিক সারের মাত্রা কমিয়ে প্রাকৃতিক চাষাবাদে আগ্রহী করতে কাজ করছে। পুরো সদর উপজেলাতে ৩,৩০০ একর বিভিন্ন ধরনের সবজি আবাদ হচ্ছে, এর মধ্যে 500 একর কৃষকরা উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধান এবং আমাদের পরামর্শক্রমে তারা বিভিন্ন জৈব সার এবং কেঁচু কম্পোস্ট সারের মাধ্যমে তাদের আবাদ
পরিচালিত করতেছে। এছাড়াও তারা বিষমুক্ত সবজি উৎপাদনে বিভিন্ন ধরনের জৈব সার, জৈব বালাইনাশক এবং বিভিন্ন ধরনের কার্যকরী বিভিন্ন জৈব সার, গ্রিন ম্যানুরিং এবং ভার্মি কম্পোস্ট, বিভিন্ন ধরনের কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে বিষমুক্ত সবজি উৎপাদনে আবাদ তারা দৈনন্দিন বৃদ্ধি করতেছেন। এছাড়াও আমাদের গ্যাপের মাধ্যমে আমরা উপজেলা কৃষি অফিস হতে উপসহকারী কৃষি কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা এবং অতিরিক্ত কৃষি অফিসারের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। একসময় বেগুন খেতে পোকামাকড় দমনে বিষ প্রয়োগ করা হতো, যা মানবদেহের স্বাস্থ্যের ক্ষতিতে সহায়ক ভূমিকা রাখত। এখন প্রাকৃতিক উপায়ে জৈব বালাইনাশক ব্যবহার করে বেগুনের চাষ করছেন কৃষকেরা। তেমনি একজন তরুণ কৃষক সোহানুর রহমান। আপনি এখানে দেখলাম যে বেগুন চাষ করেছেন, তা এত সবজি থাকতে আপনি বেগুন কেন চাষ করলেন? বেগুন হলো একটি লাভজনক ফসল, আর এই সময়ের জন্য বেগুন খুব চাহিদা থাকে এই সময়টাই, তো সেটা লক্ষ্য করে আর কি বেগুন চাষ করা। আপনি যেখানে বেগুন চাষ করেছেন, এই বেগুনের চাষের একটু পদ্ধতিটা একটু আমাদেরকে একটু জানান। বেগুন চাষ করার জন্য সর্বপ্রথম আমরা মাটি প্রস্তুত করি। মাটি প্রস্তুত করার পরে এই বেগুনের যে বীজটা, এটা আপনার বাসায় বা কোনো এক বাসার আঙ্গিনায় বীজ ফেলে চারা রোপণ করি। এরপরে চারাগুলা মাটি প্রস্তুত করার পরে জমিতে বপন করি। তো বপন করার পরে আর কি আস্তে আস্তে গাছ বড় হয়, ফলন ধরে। বেগুনের যে ক্ষেতে বিভিন্ন ধরনের পোকা আসতে পারে, ক্ষতিকর পোকাগুলো দমন করার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? এই বেগুন খেতে বিভিন্ন ধরনের পোকা হয়, এটা ঠিক, কিন্তু এই পোকা দমনের জন্য আমরা ব্যবহার করেছি আধুনিক পর্যায়ের যে পোকা দমন করার যে পদ্ধতিগুলো, তার মধ্যে একটা হলো ফেরিমন ফাঁদ, এটা ব্যবহার করেছি। এটার মাধ্যমে এই ক্ষেতের যে মানে ক্ষতিকর পোকাগুলো আছে এগুলো দমন হয়, কিন্তু এগুলা ক্ষেতের জন্য এই ফাঁদটা এই ক্ষতিকর না, কিন্তু পোকার জন্য ক্ষতিকর পোকাকে দমন করে এবং কি ভালো পোকাগুলো রেখে দেয়, যেগুলো আর কি গাছের জন্য উপকারী। এখানে যে পরিমাণে আপনি চাষাবাদ করছেন, বেগুন চাষ করেছেন, তাতে আপনি কি ধরনের লাভবান হবেন? বেগুনের পাশাপাশি অবশ্যই আমরা পেঁপে দিয়েছি সাথী ফসল হিসেবে। তো এই বেগুন যে উৎপাদনটা হয়েছে আমাদের এই বছর, তো আশা করা যায় আমরা মানে বেশ লাভবান হব আর কি। তা আপনি যদি এরকম কেউ আপনার মতো করে জৈব সার দিয়ে চাষাবাদ করতে চায়, আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? হ্যাঁ, অবশ্যই আমি সবাইকেই বলবো যারা আমার এই কথাগুলো শুনবেন, যে কেউ রাসায়নিক সারের মাধ্যমে কোনো কিছু উৎপাদন করার জন্য চেষ্টা করবেন না, কারণ এটা রাসায়নিক হলো এমন একটা বিষক্রিয়া যেটা আপনি নিজে খেতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন, মানব দেহের জন্য ক্ষতিকর। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানলাম যে প্রাকৃতিকগতভাবে বা জৈব সার দিয়ে বিভিন্ন ধরনের ফসল বা সবজি চাষাবাদ করলে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকব। তাই আমরা চাই সবাই যেন আমরা জৈব সার ব্যবহার করে নিরাপদ বা অর্গানিক চাষাবাদে এগিয়ে যাই। আমরা এই মানিকগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন রকম ফসলের উৎপাদন হয়। এখানে বিভিন্ন রকম সবজি হয়, ভুট্টা হয়, ডাল জাতীয় ফসল হয়, তেল জাতীয় ফসল হয়, কিন্তু এই বেশিরভাগ ফসলই হচ্ছে আমাদের রাসায়নিক উপাদান দ্বারা উৎপাদিত হয়। কিন্তু সেই রাসায়নিক উৎপাদন থেকে বেরিয়ে আমরা এই ফসলগুলো প্রাকৃতিক উপায়ে জৈব পদ্ধতিতে এবং অর্গানিক পদ্ধতিতে আমরা এই সবজি বা বিভিন্ন ফসল উৎপাদন করার চেষ্টা করতেছি। ভার্মি কম্পোস্ট সার কৃষির প্রকৃত প্রাণ। মাটির উর্বরা শক্তি বৃদ্ধি, ফসলের গুণগত মান, পুষ্টি সংরক্ষণ সহ সকল ধরনের গুণাবলীতে উৎকৃষ্ট ভার্মি কম্পোস্ট সার। মূলত প্রাকৃতিক জৈব সার হিসেবে এটাকে ব্যবহার করা হয়। একসময় বাড়ির পচা খড়কুটো, গরুর গোবর আর উচ্ছিষ্ট দিয়েই তৈরি হতো এই সার। বর্তমানে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে আধুনিকভাবে মাচা করে বা ড্রেন তৈরি করে চারির মধ্যে গোবর আর কেঁচো ছেড়ে দিয়ে 15 থেকে 20 দিনের মধ্যে তৈরি হয় এই সার। মাঠ পর্যায়ে এসব ছোট ছোট ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে চিন্তা করছে মানিকগঞ্জ কৃষি বিভাগ। এই সফলতায় মানিকগঞ্জের 8টি গ্রামের কৃষক মোহাম্মদ ইসমাইল হোসেন তার নিজ বাড়িতে স্থাপন করেছেন একটি ভার্মি কম্পোস্ট প্রদর্শনী প্লট। এখান থেকে উৎপাদিত সার নিজে ব্যবহার করে বাকিগুলো এলাকার কৃষকদের মাঝে বিক্রি করে নিজে স্বাবলম্বী হয়েছেন। আমার এই এলাকায় আমি যখন এই জৈব সারটা আনি, তার আগে সবাই রাসায়নিক সার ব্যবহার করতো, প্লাস আমিও রাসায়নিক সার ব্যবহার করতাম। কিন্তু আমি এই যখন জৈব সারটা আনছি, তখন আমি এবং আমার এলাকার সবাই মিলে এই জৈব সারটাই ব্যবহার করতেছি, এবং জৈব সার ব্যবহার করে আমরা সবাই খুবই ভালো এবং লাভবান হইতেছি। এখানে আমরা ভার্মি কম্পোস্ট স্থাপন করেছি। আরও কৃষকদের আমরা কয়েকটা ভার্মি কম্পোস্ট দিয়েছি। তার মধ্যে এখানে ইসমাইল ভাই একজন প্রগতিশীল চাষি, ওনার এখানে আমরা কিছু উপকরণ দিয়েছি।
কিছু আমরা ওই যে সিমেন্টের স্ল্যাব দিয়েছি, পাশাপাশি একটা পাকা শেডও নির্মাণ করা হয়েছে। সেখান থেকে আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করছি, পাশাপাশি ইসমাইল ভাই কিছু বিক্রিও করছে। নিজের চাহিদার পরেও আবার কৃষককে দিয়ে কৃষকের বাড়তি কিছু চাহিদা আমরা মিটাচ্ছি। আশা করছি এই জৈব কৃষিতে কৃষক আরও এগিয়ে আসবে। এখন আমাদের যে আসলে কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব, সেই প্রভাব মুক্ত থাকার জন্য আমরা কৃষকদের নিয়মিত এই জৈব কৃষিতে উৎসাহিত করে যাচ্ছি এবং আগামীতে আমরা আরও করে যাব। আমরা জৈব কৃষির সাথেই থাকবো, কৃষকও জৈব কৃষির সাথেই থাকবে। সেক্ষেত্রে আমরা সুস্থ থাকতে পারবো, পরিবেশ ভালো থাকবে, সর্বোপরি দেশ ভালো থাকবে। মানিকগঞ্জ জেলা একটি কৃষি বৈচিত্র্যময় জেলা। এই জেলায় 11,537 হেক্টর জমিতে সবজি চাষ হয়। আপনারা জানেন মানিকগঞ্জকে ঢাকা কিচেন বলা হয়। প্রতিদিন সকালবেলা এই মানিকগঞ্জ থেকে সবজি ঢাকায় যায় এবং ঢাকা মানুষরা এই সবজি খেয়েই আমি মনে করি বেঁচে থাকে। কাজে মানিকগঞ্জে এই সবজি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হয়। আমরা চাচ্ছি মানিকগঞ্জের কৃষকরা যেন জৈব কৃষির মাধ্যমে এই সবজি উৎপাদন করে, যাতে করে নিরাপদ সবজি উৎপাদিত হবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে এবং উৎপাদন খরচ কমে যাবে এবং রাসায়নিক সারের উপর একটা চাপ কমে যাবে। এই প্রক্রিয়ায় আমরা মানিকগঞ্জ জেলার 7টি উপজেলায় এই কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে কৃষকরা জৈব কৃষির দিকে ধাবিত হয়। এই প্রক্রিয়া অবলম্বন করার জন্য আমরা উঠোন বৈঠক, প্রশিক্ষণ এবং মাঠ দিবসগুলোকে কৃষকদেরকে নানানভাবে আমরা পরামর্শ দিচ্ছি। তাছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই জৈব কৃষিকে জনপ্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে। ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে, পার্টনার প্রকল্পের মাধ্যমেও আমাদের এলাকায় কাজ হচ্ছে, চর অঞ্চলের মাধ্যমে বিভিন্ন এলাকার মাধ্যমে এই সমস্ত কার্যক্রম চলছে। আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করছি, আমরা সেক্স পরিমাণ ফাঁদ ব্যবহার করছি, আমরা হলুদ ট্র্যাপ ব্যবহার করছি এবং বিভিন্ন ধরনের বায়ো পেস্টিসাইড, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করছি। এই সমস্ত ব্যবহার করার পাশাপাশি আমরা কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। আমরা চাচ্ছি বাংলাদেশকে একটি নিরাপদ এবং জৈব কৃষি উৎপাদনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে নিতে পারি। সেই প্রক্রিয়ায় কৃষি সম্পদ অধিদপ্তর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আসুন আমরা আমাদের কৃষিতে প্রাকৃতিক নির্ভরতা বৃদ্ধি করি, নিরাপদ খাদ্য ও ফল ফসল খেয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করি। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য পরামর্শ জানতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। দর্শক, আজ আমরা সারাদিন মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন কৃষকের ফসলের মাঠ ঘুরে ঘুরে দেখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ আর নয়, দেখা হবে আবার অন্য কোনো জেলার অন্য কোনো কৃষকের মাঠে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথেই থাকুন।